শাহাবুদ্দিন চুপ্পুর নাটকীয় পদত্যাগ সম্পন্ন হওয়ার পর সমস্ত বঙ্গভবন এবং জাতীয় সংসদ ভবন অঞ্চল জুড়ে শুরু হয়ে গিয়েছে এক মহা রাজনীতিক নাটকের সবচেয়ে বেশি রোমাঞ্চকর অধ্যায়। বঙ্গভবনের দখলে পরবর্তী সময়ে কে হচ্ছেন রাষ্ট্রপতি, চায়ের টং দোকান থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিক মহলের ড্রয়িং রুম, সব স্থানে এখন একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। বাংলাদেশের পরবর্তী নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? বিএনপির ভারপ্রাপ্ত কাণ্ডারি তারেক রহমানের রাজনৈতিক জীবনের যাত্রাপথে ও নেতৃত্বের কেরিয়ারে এটি পরিণত হতে যাচ্ছে আজ পর্যন্ত সবচেয়ে বেশি জটিল, সংবেদনশীল এবং কঠিন সিদ্ধান্ত হিসেবে। এর মূল কারণ হলো তার সম্মুখে এখন দ্বিমুখী মহাসংকট অবস্থান করছে। প্রথমত, বিএনপির নিজের অভ্যন্তরেই ডালপালা ছড়িয়ে পড়া একাধিক অন্তদ্বন্দ্ব ও উপদলীয় কোন্দল সামাল দেয়া, আর দ্বিতীয়ত ভবিষ্যতের আন্তর্জাতিক ও ভূ রাজনীতিক ক্ষেত্রে তৈরি হওয়া বিশাল কূটনীতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। এই দুটো কঠিন বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান বর্তমান মুহূর্তে কোন ট্রাম্প কার্ডটি ব্যবহার করবেন সেটি নিয়ে পুরো দেশ জুড়ে প্রচণ্ড তোলপাড় চলছে। অভিজ্ঞ রাজনীতি বিশ্লেষকদের একটি বড় অংশের ধারণা অনুযায়ী তারেক রহমানের আলোচনার টেবিলে সবচেয়ে চমৎকার পছন্দ ও কার্যকরী পদক্ষেপ হতে পারতেন নোবেলজয়ী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে দেশের রাষ্ট্রপতি পদে বসিয়ে দিতে পারলে বিএনপির ভেতরের সিনিয়র নেতাদের মানসিক কাদা সরাসরি ও অন্তদ্বন্দ্ব থেকে যেমন মুক্তিলাভ করা যেত, ঠিক তেমনি বৈশ্বিক পরাশক্তিগুলোর কূটনীতিক ও অর্থ সংক্রান্ত চাপ সামলে নেয়ার পানির মতো সহজ হয়ে উঠত। তবে সেই রাজনৈতিক হিসেব নিকাশ যদি বাস্তবে রূপ না নেয়, তবে রাজনীতিক ও সামরিক পর্যবেক্ষকগণ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম এবং তাদের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হওয়ার পেছনে একগুচ্ছ চমকপ্রদ ও জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। তালিকার একেবারে প্রথমেই যাকে কেন্দ্র করে সবচেয়ে বিশাল গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে, তিনি অন্য কেউ নন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। চুপ্পুর পদত্যাগের পরবর্তী সময়ে তাকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের ভার অর্পণ করা হয়েছে। রাজনীতি বিশ্লেষকদের অভিমত অনুযায়ী এটি একেবারেই অবশ্যম্ভাবী ছিল, অর্থাৎ এটি ঘটারই কথা ছিল এবং এই মুহূর্তে এর চেয়ে পারফেক্ট কোনো বিকল্প বিএনপির হাতের কাছে ছিল না। তবুও তাকে শুধু ভারপ্রাপ্তের দায়িত্বে সীমাবদ্ধ না রেখে স্থায়ীভাবে দেশের 23তম রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ করাই হবে তারেক রহমানের পক্ষে সবচেয়ে বিচক্ষণ কাজ। কিন্তু এর পেছনে মেজর হাফিজের নাম কেন আসছে, এর সপক্ষে যুক্তিটা অত্যন্ত স্পষ্ট এবং সুসংহত। প্রথমত, দেশের রাজনৈতিক দলসমূহ এবং সেনা সদর বা মিলিটারি অভ্যন্তরীণ পাওয়ার সার্কেল উভয় অঙ্গন জুড়েই মেজর হাফিজের রয়েছে বিপুল গ্রহণযোগ্যতা ও সম্মান। একজন সাহসী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত প্রাক্তন সামরিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিত্ব হওয়ায় এবং সমানভাবে দীর্ঘ 4 দশক ধরে একটি প্রধান রাজনৈতিক দলের সাথে গভীরভাবে যুক্ত থাকার সুবাদে সামরিক বাহিনী ও সাধারণ রাজনীতির এই দুটি বিপরীতমুখী মেরুর মাঝে তিনি পরিগণিত হতে পারেন এক পরম আস্থার প্রতীক এবং নির্ভরযোগ্য সেতু হিসেবে। ইতিমধ্যেই জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষেরই অত্যন্ত রাজকীয় স্টাইলে নানা প্রকার গঠনমূলক উপদেশ ও দিক নির্দেশনা প্রদান করে পুরো দেশ জুড়ে সাধারণ জনগণের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। সংবাদের লাইমলাইটেও এখন তিনি সবার চেয়ে সামনে অবস্থান করছেন। তাকে যদি স্থায়ী রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয়া হয়, তবে তারেক রহমানকে আর সংসদের ভেতরের কোনো জ্যেষ্ঠ নেতাকে নিয়ে টানাটানি অথবা পথ খালি করার মতো বিড়ম্বনায় নামতে হবে না। যদিও এই নির্দিষ্ট স্থানে এসে আবার দ্বিমত প্রকাশ করেছেন রাজনীতি সচেতনদের ওপর একটি অংশ।
তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মেজর হাফিজকে বঙ্গভবনে স্থলাভিষিক্ত করে পুরোপুরি বিচ্ছিন্ন বা বন্দী করে ফেললে সংসদীয় কার্যক্রমে পুনরায় বিশৃঙ্খলা ও হট্টগোল আত্মপ্রকাশ করতে পারে। কারণ সংসদে সরকারি দল ও বিরোধীদের নিয়ন্ত্রণে রাখার মতো একজন কঠোর ও অভিভাবক সম ব্যক্তিত্ব সংসদের ভেতরে অবস্থান করাটাই সবচেয়ে বেশি জরুরি। বর্তমানে প্রশ্ন দাঁড়ায়, মেজর হাফিজউদ্দিন আহমেদ যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিবেচিত না হন, তবে এই দৌড়ে আরও কারা কারা সামনের সারিতে থাকছেন? বাতাসে ভেসে বেড়াচ্ছে চারজন অত্যন্ত হাই প্রোফাইল নেতার নাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, লুৎফরজামান বাবর এবং ডক্টর মঈন খান। তবে এই পুরো থ্রিলারের সবচেয়ে বড় চমক হলো, এই দৌড় থেকে অতি শুরুতেই সিটকে যেতে পারেন বিএনপির প্রবীণ শীর্ষ নেতা ডক্টর মঈন খান। এর মূল নেপথ্যে কাজ করছে চরম এক কৌশলগত রাজনৈতিক সমীকরণ। বৈশ্বিক কূটনীতিক মহলে আলোচনা চলছে যে মঈন খানের একটি প্রধান বৈশিষ্ট্য বা গুণ হলো রাষ্ট্রপ্রধান পদে থেকে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গিয়েও, এমনকি তারেক রহমানের মতামতের তোয়াক্কা না করে নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করার সাহস ও ঔদ্ধত্য তার মধ্যে বিদ্যমান। অথচ বিএনপি এমন কোনো স্বতন্ত্র মানসিকতার ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসাতে চাইবে না, যিনি দলের কমান্ডের বাইরে গিয়ে ব্যক্তিগত স্বাধীন চিন্তাভাবনা প্রয়োগ করবেন। বিএনপি প্রকৃতপক্ষে চাইবে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন আদেশ পালনকারী ও অনুগত ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির আসনে বসাতে, যাতে বঙ্গভবনের মাধ্যমে দলের স্বার্থ বিঘ্নিত না হয়। আর সেই দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে হঠাৎ করেই ভাগ্য খুলে যেতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির রিজভীর। বিশেষ করে মির্জা ফখরুলের রাষ্ট্রপ্রধান হওয়ার জোরালো সম্ভাবনা প্রত্যক্ষ করছেন কেউ কেউ। কেননা রাষ্ট্রপতির পদটি সাংবিধানিক বিচারে অত্যন্ত নিরপেক্ষ এবং অলংকারিক একটি পদ। এই দায়িত্ব গ্রহণ করলে মাঠ পর্যায়ের প্রত্যক্ষ রাজনীতি বা আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অতীব গুরুত্বপূর্ণ মহাসচিব পদটি হোল্ড করেছেন। তাকে যদি সম্মানজনক রাষ্ট্রপতির চেয়ারে আসীন করে বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়, তবে নিমিষের মধ্যেই বিএনপির মহাসচিবের ওই কাঙ্ক্ষিত ও প্রভাবশালী পদটি ফাঁকা হয়ে যাবে। আর সেই খালি হওয়া পদের শূন্যতা যে পরবর্তীতে সালাউদ্দিন আহমেদকে স্থলাভিষিক্ত করেই পূরণ করা হবে, সে ব্যাপারে রাজনীতিক ভেতরের মহলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে এই সমস্ত রাজনীতিক শকের সবচেয়ে বড় সারপ্রাইজ ও থ্রিলিং নাম হিসেবে উত্থাপিত হচ্ছে এমন এক ব্যক্তিত্বের নাম, যাকে বিবেচনা করা হয় ভারত ও আওয়ামী লীগের প্রধান আতঙ্ক হিসেবে। সাম্প্রতিক গণমাধ্যমের সামনে ভীষণ সক্রিয় হয়ে ওঠা সেই উত্তপ্ত নামটির মালিক লুৎফরজামান বাবর। প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর ছিলেন বিগত বিএনপি আমলের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতার প্রধান চাবিকাঠি। তারেক রহমান স্বয়ং তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল পদের দায়িত্বভার অর্পণ করে গড়ে তুলেছিলেন। রাজনীতির অঙ্গনে বাবরকে গণ্য করা হয় আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য সরাসরি মাথা ব্যথার কারণ। বিশেষ করে 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা উন্মোচনের পর এই বিষয়টি আরও বেশি স্পষ্ট আকার ধারণ করে। বিএনপি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেহেতু বেশ শক্ত ভারত বিরোধী কূটনীতিক নীতি অবলম্বন করেছে এবং জাতীয় সংসদে দাঁড়িয়ে খোদ তারেক রহমান ভারতকে প্রদান করা অতিরিক্ত সুবিধা নিয়ে অত্যন্ত কড়া ও নেতিবাচক বক্তব্য প্রদান করেছেন, এর ফলে বাবর সাহেবের কদর ও গুরুত্ব বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে হুহু করে পুনরায় বৃদ্ধি পাচ্ছে। মনে করা হয়ে থাকে প্রারম্ভিক সময়ে ভারতের তীব্র আপত্তি ও বাধার কারণেই নাকি অন্তর্বর্তীকালীন কিংবা পরবর্তী গঠিত সরকারের কোনো দায়িত্বশীল পদে বাবরকে অন্তর্ভুক্ত করা হয়নি বা সালাউদ্দিনকে রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে রাষ্ট্রপতির পদের আলোচনার জন্য লুৎফরজামান বাবরকে কেন বিবেচনা করা হতে পারে, এর গভীরে লুকিয়ে রয়েছে 2006 সালের সেই ইতিহাস।
প্রসিদ্ধ ও ভয়াবহ শিক্ষা। 2006 সালে বন্দুকের ভয় দেখিয়ে এবং মাইনাস ফর্মুলার প্রেসার সৃষ্টি করে তৎকালীন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বাধ্য করা হয়েছিল 1/11-র সূচনা ঘটাতে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা খুব ভালো করেই অবগত আছেন যে রাষ্ট্রপতির আসনে লুৎফরজামান বাবর আসীন থাকলে ভারতের গোয়েন্দা সংস্থা কিংবা বাইরের কোনো চক্রান্তকারী শক্তি ভয় দেখিয়ে বা কোনো চাল চেলে দ্বিতীয় কোনো 1/11 ঘটাতে সক্ষম হবে না। বাবরের আপসহীন ও একগুঁয়ে স্বভাবের কারণে আগামী দিনে ভারত চাইলেও বঙ্গভবনকে ব্যবহার করে বিএনপি সরকারকে কাবু করতে পারবে না। এখনই সবচেয়ে চরম উত্তেজনা, তারেক রহমান কি আন্তর্জাতিক কূটনীতিক চাল হিসেবে মেজর হাফিজউদ্দিন বা ডক্টর ইউনূসের মতো সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্বের কার্ড ব্যবহার করবেন, নাকি ভেতরের মহাসচিব পদ ফাঁকা করার উদ্দেশ্যে মির্জা ফখরুলকে বঙ্গভবনে পাঠাবেন, নাকি সংবেদনশীল 1/11 ঠেকানোর প্রধান ঢাল হিসেবে ভারতের ঘুম হারাম করে দেয়া লুৎফরজামান বাবরকেই রাষ্ট্রপতি পদে বসাবেন? প্রিয় দর্শক, এই সম্পূর্ণ রাজনৈতিক বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন তা কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।